ক্রিচ ক্রিচ, ধাতুতে ধাতু ঘর্ষণের শব্দ। ক্রিচ, ধারালো প্রান্ত দুটি একে অপরের তীক্ষ্ণতার পরীক্ষায় উপনীত হয়েছে। এমন ধ্বনি সান্ড্রোকে যেন ধীরে ধীরে অমানিসার দুনিয়া থেকে বাস্তব পৃথিবীতে টেনে আনতে শুরু করল। মিটমিট করে চাইল সে। দৃষ্টিশক্তি ঝাপসা রইল বেশ কয়েক সেকেন্ড। তা কিছুটা স্বচ্ছ হয়ে আসতেই সে নিজেকে আবিষ্কার করল এক অন্ধকারাচ্ছন্ন জায়গায়। নড়াচড়া করতে গিয়েও সক্ষম হলো না। তার সমস্ত শরীর কোনো নাইলনের দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা রয়েছে কিছুর সঙ্গে। ক্রিচ ক্রিচ শব্দটি তার কর্ণকুহরে আঘাত করে চলেছে কোনো এক পরাশক্তির মতন। হৃদযন্ত্রতার স্পন্দিত হচ্ছে দ্রুত লয়ে, যেন মস্তিষ্ক পরিস্থিতির জটিলতা কিংবা ভয়াবহতা উপলব্ধি করতে শুরু করেছে। কিভাবে এখানে পৌঁছালো সে? পাতাল পাতাল নামক ক্লাবটিতে দেখা রমণীকে প্রাইভেট রুম পর্যন্ত অনুসরণ করেছিল সান্দ্র। উপভোগের পূর্ব মুহূর্তে তারা দুজন ড্রিঙ্কস করার সিদ্ধান্ত নেয়। হুইস্কিতে চুমুক দিতে দিতে সান্দ্র নিজের দৃষ্টি দিয়েই বাঙালি রমণীটির শারীরিক মাপজোক সেরে ফেলেছিল। অতঃপর যেই না ক্ষুধার্ত পশুর ন্যায় নিজের শিকারের উপর হামলে পড়তে চলেছিল, এরপর আর কিছুই মনে নেই। হতবম্ব হয়ে থাকল সান্দ্র। ব্যাপার কি? তার স্মৃতিশক্তি কোনো কালে এতটা দুর্বল ছিল না যে কোনো নারীর সঙ্গে রাসলীলার মুহূর্তে সে স্মরণ রাখতে পারবে না। তবে কি এরপরে আর কোনো স্মৃতিই নেই? ক্রিচ ক্রিচ, আহ, স্টপ ইট! শব্দটি সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সান্দ্র। তাতে কয়েক সেকেন্ডের জন্য সব কিছু থেমে গেল। একদম পিনপতন নীরবতা ভর করল স্থানটিতে। শুধুমাত্র বহুদূর থেকে কিছু ডাহুক পাখির কলতান ভেসে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর ক্রিচ ক্রিচ, ফাক! মাথা ঝুলে পড়ল সান্দ্রর। সমস্ত শরীর তার কর্ধে তিরতির করে কাঁপছে। প্রচুর টানাটানি সত্ত্বেও কিছুতেই নিজেকে দড়ির বাঁধন থেকে মুক্ত করতে পারছে না সে। উল্টো এ যেন এক ভিন্ন রকম ফাঁদ। যত চেষ্টা করছে শৃঙ্খলটি তাকে চারিদিক থেকে আরও শক্তভাবে পেঁচিয়ে ধরছে। খানিকটা চোরাবালির মতন। বাঁচার জন্য মানুষ যত প্রচেষ্টা করে ততই তাকে গভীরে টেনে ধরে আশ্চর্য প্রাকৃতিক সৃষ্টিটি। শব্দটি থামার কোনো নামগন্ধ নেই, বরং সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তার দৌরাত্ম্য। সান্দ্রর দৃষ্টিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে। আধারে চোখ অভ্যস্ত হয়ে পড়ার কারণে সে বর্তমানে আরও স্পষ্টভাবে সব কিছু অবলোকন করতে পারছে। যে স্থানটিতে তাকে বেঁধে রাখা হয়েছে তাকে ঠিক কী বলে আখ্যায়িত করা যায় সান্দ্রর জানা নেই। এদেশি গুদামঘরের সঙ্গে সে মোটেও পরিচিত নয়। মাটির তৈরি মেঝে, চারিপাশে কারুগেটের টিনের দেয়াল। উপরের ছাদটাও খুব সম্ভবত টিনের তৈরি। সান্দ্র যখন মুখ তুলে তাকালো তখন ঠিক নিজের মাথার উপরের জায়গাটিতে খোলা আকাশ এবং তাতে ভাসমান চন্দ্রাংশটি দেখতে পেল। তার মাথার উপরের বেশ কিছু অংশ জুড়ে ছাদের কোনো অস্তিত্ব নেই। ধাতুতে ধাতু ঘর্ষণের শব্দটি বর্তমানে এতটা জোরালো হয়ে উঠেছে যে নিজের মনোযোগ ঠেকিয়ে রাখতে পারল না সান্দ্র। ভ্রু কুঁচকে সামনে চাইল। ছাদের ফাঁকা অংশ দিয়ে চুইয়ে পড়া চন্দ্রাংশের জ্যোৎস্নারাভায় সে পরাবাস্তব দৃশ্যটি প্রথমবারের মতন দেখতে পেল। তার সমস্ত শরীরে এক তীব্র শিহরণ প্রবাহিত হয়ে গেল সহসাই। একটা চেয়ারে বসে রয়েছে একজন, পরনে অগণিত পকেট সম্বলিত গ্যাবার্ডিন এবং লেদার জ্যাকেট। জ্যাকেটের চেন তোলা একেবারে গলা পেরিয়ে চিবুক পর্যন্ত। চিবুকের উপরের অংশ আবৃত নেক টু ফেস মাস্কে। মাথায় ক্যাপ এবং পায়ে টাকনু পেরিয়ে উপরে উঠে যাওয়া ডার্বি বুট। সব কিছুর একটাই রং, আধারের বর্ণ। অশুভর বার্তা, পরাশক্তিদের নির্দেশক, সূর্যরশ্মির শোষক, কালো।
তার হাত আচ্ছাদিত কালো রাবার গ্লাভসে। সেই হাতে রয়েছে একটা চাপাতি এবং অন্যটি ম্যাসিভ নাইফ। নাইফটি দিয়ে চাপাতিতে ঘর্ষণের ফলে ক্রিঞ্চ ক্রিঞ্চ শব্দটি তৈরি হচ্ছে। অতি ধীরস্থিরভাবে কাজটি করে চলেছে সে যত্নের সাথে। ভুতুড়ে দৃশ্যটির দিকে চেয়ে একটা শক্ত ঢোক গিলতে বাধ্য হলো সান্দ্র। হঠাৎ করে চাপাতিতে ধার দেওয়া থামিয়ে চোখ তুলে চাইল পরাবাস্তব সত্যাটি। তাতে শিউরে উঠল সান্দ্র। ওই দৃষ্টি বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতন তীক্ষ্ণ। হু আর ইউ? কোনো মতে উচ্চারণ করল সান্দ্র। তাতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। এক পা করে অগ্রসর হতে থাকলো সান্দ্রর নিকটে। পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই, তবুও সান্দ্র নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগল। এই দানবটিকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আস্তে আস্তে সান্দ্রর সামনে এক হাত দূরত্বে উবু হয়ে বসল সে। হাতের চাপাতি তার ঝুলছে নিচের মাটির দিকে। আসমান। সান্দ্রর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, এমনভাবে প্রকম্পিত হয়ে উঠল সে। এই ব্যক্তির বজ্র কণ্ঠস্বর এবং নাম উভয়ই তাকে বিস্মিত করেছে। আসমান, দ্য কিলিং মেশিন। সম্বোধনটি তার পরিচিত। হোয়াট ডু ইউ ওয়ান্ট? নিজেকে ভীতির সমুদ্রে সম্পূর্ণ বিলীন হতে দিল না সান্দ্র। সে যদি দুর্বলতা প্রদর্শন করে তাহলেই মুশকিল। বর্তমানে ভিন্ন এক দেশে অত্যন্ত দুর্ধর্ষ এক গুপ্তঘাতকের হাতে সে বন্দী। এটি তার নিজের রাজ্য নয়, অন্য কারো রাজ্য। তাই চালও দিতে হবে সাবধানে এবং অত্যন্ত ভেবেচিন্তে। সান্দ্রর প্রশ্নে উবু হয়ে থাকা আসমান সামনে ঝুঁকল। তার কৃষ্ণগহ্বরের ন্যায় শোষণীয় দৃষ্টিতে যেন আবদ্ধ হয়ে পড়ল সান্দ্র। লা তুয়া ভিতা, তোমার প্রাণ। আসমানের কণ্ঠে ইতালিয়ান ভাষার বাক্যটি শুনে স্তব্ধ হয়ে রইল সান্দ্র। হাজার চাওয়া সত্ত্বেও কিছুই উচ্চারণ করতে সক্ষম হলো না বেশ দীর্ঘ একটা মুহূর্ত। অবশেষে সে যখন মুখ খুলল তখন তার কণ্ঠে স্পষ্ট কম্পন টের পাওয়া গেল। কো কোয়াসাতিউ ফাও ফাত্তা, আমি তোমার কি ক্ষতি করেছি? জবাব দিল না আসমান। হাতের ছুরির ধারালো চকচকে প্রান্ত তুলে ধরল। ধীরে ধীরে তা সান্দ্রর গালের পাশ বেয়ে নিচে নামতে থাকল। সান্দ্র নিজের উভয় হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। এর সামনে সে কিছুতেই নিজের দুর্বলতা প্রকাশ করতে ইচ্ছুক নয়, কিন্তু খুব বেশিক্ষণ সে নিজেকে শক্ত রাখতে সমর্থ হলো না। আসমানের ছুরি তার গাল বেয়ে খানিক নিচে নামতেই চাপ প্রয়োগের দরুন প্রবেশ করল ত্বকের ভিতরে। ফিনকি দিয়ে উঠল রক্ত। আহ, মফ! চিৎকার করতে গিয়েও ব্যর্থ হলো সান্দ্র। আসমান তার মুখ চেপে ধরেছে বাম হাত দিয়ে, ডান হাতে ধরে রেখেছে ছুরিখানা। একদম নির্বিকার সে। সান্দ্র ছটফট করতে করতেই তার ছুরি গাল থেকে একেবারে কণ্ঠনালী পর্যন্ত দীর্ঘ একটা ক্ষত সৃষ্টি করল। সান্দ্রর অবাধ্যতায় এদিক সেদিক কেটে যেতেই আসমান শুধালো, ওয়ান্ট মি টু কাট ইউর থ্রট? তৎক্ষণাৎ জমে গেল সান্দ্র। আসমানকে বাধা প্রদানের প্রচেষ্টা তার কমে এলো এই ভয়ে যে ছুরিটা যে কোনো মুহূর্তে তার কণ্ঠে বিদ্ধ হতে পারে। মনের স্বাদ মিটিয়ে দীর্ঘ মুহূর্ত সময় নিয়ে সান্দ্রর গাল থেকে বুক পর্যন্ত রক্তাক্ত চিত্রকর্ম তৈরি করল আসমান। যেন মানব দেহে নয় বরং জড়বস্তু কাগজের উপর নিজের অতি প্রিয় লাল রঙে রাঙিয়ে তুলছে কোনো শৈল্পিক সৌন্দর্য। সান্দ্রর পরিধানে সাদা শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট সম্পূর্ণ সিক্ত হয়ে উঠেছে চুইয়ে পড়া রক্তধারায়। জীবন্ত কাটাকুটি তার শরীর সহ্য করতে পারেনি, রীতিমতো মিয়ে পড়েছে। খুঁটির সঙ্গে বাধা না থাকলে নির্ঘাত এতক্ষণে সে লুটিয়ে পড়ত মেঝেতে। আসমান উঠে দাঁড়ালো। সান্দ্রর রক্ত ছিটকে উঠে ইতিমধ্যে তার পোশাকে ছোপ ছোপ দাগ সৃষ্টি করেছে, কিন্তু সেসবের পরোয়া নেই তার।
কয়েক পা হেঁটে দূরে গিয়ে দাঁড়িয়ে মুষড়ে পড়া সান্দ্রকে পর্যবেক্ষণ করল সে। এমন দৃশ্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অবলোকন করলে হয় নিজের জ্ঞান হারাবে, নয়তো তৎক্ষণাৎ অসুস্থতা বোধ করত। দৃশ্যটির বিভীষিকা তাদের রাতের ঘুম হারাম করে দিত নির্ঘাত। কিন্তু সান্দ্রর বিকৃত চেহারা এবং রক্তাক্ত মানচিত্রখচিত বুকও আসমানকে ঠিক সন্তুষ্ট করতে পারল না। তার মস্তিষ্ক শুধু একটা কথাই তাকে বলে চলেছে, এতটুকু যন্ত্রণা যথেষ্ট নয়, আরও চাই। সান্দ্রর যে অবস্থা, তাতে তাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে রক্তক্ষরণে সে মারা যাবে আগামীকালের মধ্যেই। এত সহজ মৃত্যু দেওয়া অসম্ভব। রক্তপিপাসা মেটেনি আসমানের। সান্দ্র বহু কষ্টে এখনো পর্যন্ত নিজেকে সজ্ঞানে রেখেছে। আসমান তার মুখ ধরে না রাখলেও বর্তমানে চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত তার মাঝে নেই। দুর্বল শরীরে দৃষ্টিও ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এই কি সেই নরক যার সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে সাবধানবাণী দেওয়া থাকে? আর এই আসমান কি সেই নরকের প্রহরী? না, প্রহরীরা তো ক্ষমতা কোথায়? আসমান নরকের প্রহরী নয়, বরং নরকরাজ, যার এক হুকুমে মহাকাল থেকে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং নরক। কিন্তু কেউ তো তাকে কোনোদিন সান্দ্রকে বলে দেয়নি পৃথিবীতে স্বর্গের পাশাপাশি নরকও বিদ্যমান থাকা সম্ভব। নিজের ইটালিয়ান ব্যবসায়ী পিতার একমাত্র সন্তান সান্দ্র, যার অধীনে শাসিত হয় গোটা একটা বিজনেস এম্পায়ার এবং মিস্টিক রিপার খ্যাত মাফিয়া গোষ্ঠী। জীবনে শত সহস্র পাওয়ার ভিড়ে কোনোদিন না পাওয়া কি তার টের পায়নি সান্দ্র। সোনার চামচ নিয়ে বড় হওয়া এবং অতপর উচ্ছন্নে যাওয়ার এই যাত্রায় কোনোদিন এমন এক পরাশক্তির মোকাবেলা করতে হবে, তা কল্পনাতীত ছিল সান্দ্রর। এই আসমান কি আদতেও একটা মেশিন, নাকি বদ্ধ উন্মাদ? তাকে বর্ণনা করার কোনো শব্দ রয়েছে কি পৃথিবীর কোনো ভাষার ব্যাকরণে? আসমানকে পুনরায় নিজের দিকে এগোতে দেখল সান্দ্র। ঠোঁটের ঠোঁট চেপে ধরল সে। তাতে জিহ্বায় রক্তের নোনতা এবং ধাতব স্বাদ পেল সহসাই। তার সামনে এসে দাঁড়িয়ে নিজের প্যান্টের পকেট থেকে একটা কিছু বের করল আসমান। ভালো মতো তাকিয়ে সান্দ্র উপলব্ধি করল জিনিসটা একটা সিরিঞ্জ। যথাযথভাবে উল্লেখ করলে একটা ফাঁকা সিরিঞ্জ। নো, নো ক্রেজি সাইকো, ইউ আর এ ফাকিং সাইকোপ্যাথ, ড্যাম ইট। সান্দ্রর দুর্বল কণ্ঠের প্রতিবাদী ধ্বনিতে বিন্দুমাত্র আগ্রহ বোধ করল না আসমান। দুই হাতে সিরিঞ্জটি তুলে ধরে পিস্টন টানল। কোনো ওষুধ কিংবা তরলে নয়, বায়ুতে পূর্ণ হতে থাকল সিরিঞ্জটি। 20 থেকে 50 মিলি বায়ু মানবদেহে তীব্র শারীরিক যন্ত্রণা, ধমনী এবং হার্ট ব্লকেজ থেকে আরম্ভ করে দীর্ঘ বেদনার কারণ হতে পারে। 50-এর উপরে হার্ট ফেইলর কিংবা নিশ্চিত মৃত্যু। বরাবর 25 মিনিটে থামল আসমান। তার দৃষ্টিতে প্রকাশ পেল সন্তুষ্টি। সান্দ্রর দিকে অগ্রসর হতেই কুঁকড়ে গেল সে। খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এই দানবটি তার সঙ্গে কি করতে চাইছে। একেবারে মারবে না, ধুকে ধুকে মারবে। মাই ড্যাড উইল কিল ইউ। দেহের অবশিষ্ট শক্তিটুকু একত্রিত করে অন্তিমবারের মতন চিৎকার করে উঠল সান্দ্র। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না আসমান। অবিচলিত ভঙ্গিতে সে চেপে ধরল সান্দ্রর বাহু। বরাবর ধমনীতে পুশ করে দিল সিরিঞ্জের সবটুকু বায়ু। সান্দ্রর মনে হলো তার সমস্ত শরীরে এক বেদনাদায়ক তরঙ্গ খেলে গেল। ধীরে ধীরে একটা চিনচিনে ব্যথা তার বুকে ছড়িয়ে পড়তে আরম্ভ করল। শরীর কেমন ছেড়ে দিচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। অক্সিজেন যেন হু হু করে নিঃশেষ হয়ে আসছে। মুমূর্ষ অবস্থায় ছটফট করতে থাকা রোগীর ন্যায় আসমানের দিকে চাইল সান্দ্র। কোনো শব্দ উচ্চারণ করতে অসমর্থ সে।
শুধু তার অসহায় অশ্রুসিক্ত দৃষ্টিতে একটিমাত্র প্রশ্ন আসমানের উদ্দেশ্যে, কেন এমন যন্ত্রণাদায়ক মৃত্যু? অবশ্যই উত্তর করল না আসমান। মানুষ হলে হয়তো মৃত্যুপথযাত্রী এই ব্যক্তিকে এমন মৃত্যু প্রদানের কারণটুকু বলতো, কিন্তু সে তো একটা মেশিন। মেশিনের কোনো প্রকার মানবিক অনুভূতি হয় না। অতএব সান্ড্রোর প্রশ্ন নিরুত্তর। নিজের পকেটে সিরিঞ্জটি ভরে উল্টো ঘুরল আসমান। পেগ্রো কেনন চিসিয়া পোস্তো আল ইনফার্নো। প্রার্থনা করি যেন জাহান্নামেও জায়গা না হয়। আসমানের অন্তিম বাক্যটি প্রতিধ্বনিত হলো সান্ড্রোর কর্ণকুহরে। দৃষ্টিপ্রদীপ নিভে আসতে থাকল তার। নরক যন্ত্রণা অনুভব করতে করতে সে স্থির নয়নে চেয়ে রইল দূরে, যেখানে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাওয়া আসমানের অব্যয় দেখা যাচ্ছে। আজ সান্ড্রোর পিতার $1,000,000 সম্পত্তি কিংবা তার সহযোগী শক্তিশালী ইটালিয়ান মাফিয়া গ্যাং, কোনো কিছুই তাকে বাঁচাতে সক্ষম হলো না আসমান নামক এই দানবের কবল থেকে। চোখ বুজে ফেলল সান্ড্রো। সে জানে এই চোখ আর কোনো দিন খুলবে না। এত অধিক মাত্রায় যন্ত্রণা অনুভূত হচ্ছে যে শরীরের নার্ভ সিস্টেম সেই অনুভূতিটুকু পর্যন্ত অনুভবে সক্ষম নেই আর। হিমশীতল বায়ুতে প্রকৃতি পরিপূর্ণ। ঘণ্টাখানেক আগে ঝিরঝিরে এক পশলা বৃষ্টি হয়েছিল। এখন অবশ্য বৃষ্টির বদলে শুধুমাত্র ঝোড়ো হাওয়া বইছে। আকাশ ঘন কালো মেঘপুঞ্জে আচ্ছাদিত। সেই মেঘের আড়াল থেকে ক্ষণে ক্ষণে নববধূর ন্যায় উঁকি দিয়ে নিজের দ্যুতি ছড়িয়ে দিচ্ছে চন্দ্রাংশ। সম্পূর্ণ চন্দ্রের সাক্ষাৎ লাভ আজ সম্ভব নয়। তার অংশ অবলোকন করেই একটু স্বস্তি লাভ। বিশাল আমগাছটার নিচে পার করে রাখা পোর্শিওয়ান 7-8 বক্সস্টারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রোজা নিজের ফোন ঘাঁটছে। গাড়িটার মডেল সে বের করেছে এই ফোন ঘেঁটেই। পোর্শে গাড়ি এমনিতেই বিশ্বজুড়ে বিখ্যাত। এই রেসিং মডেলের দাম বাংলাদেশি টাকায় 50,50,000-এর মতন। তথ্যটি উদ্ঘাটনের পর রোজা তবদা খেয়ে রইল। কোনোদিন কারো বাইক কিংবা অটোরিকশার গায়েও হেলান দেওয়ার সুযোগ মেলেনি তার। আর বর্তমানে সে কিনা 8 কোটি টাকা মূল্যের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেন সেই এর মালকিন। বিষয়টি উপলব্ধি করতেই রোজা আস্তে করে সরে পড়ল। পোর্শে থেকে এক হাত দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল। কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড়ের অংশ দেশের চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করেছে এমন নিউজ দেখেছে রোজা। ঢাকার দিকে ধেয়ে আসতে খুব বেশি দেরি নেই। আবহাওয়ার উন্মাদনা তাই অনুভূত হচ্ছে বেশ। পায়চারি করতে থাকল সে। পরনে খয়েরি শাড়ি আর হাতা ছাড়া টপে শীতল বায়ুকে ঠেকাতে সক্ষম নয়। শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে বায়ুর ঝটকা এলেই। আজ একটা ক্লাব থেকে কোনো এক ইটালিয়ান শিকার পাকড়াও করতে আসমানকে সাহায্য করেছে রোজা। অবশ্যই কোনো প্রশ্নের বালাই ছিল না। তাদের মধ্যাকার ডিলের প্রধান শর্তই ছিল বিনা প্রশ্নে আসমান যা বলবে তা করতে বাধ্য থাকবে রোজা। তবুও চিন্তা না করে সে থাকতে পারছে না। একের পর এক মানুষকে নৃশংসভাবে হত্যা করছে আসমান। কিসের জন্য? শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির আশায়? আসমান কি আদতেও মানসিকভাবে অসুস্থ? কিন্তু তার আচার ব্যবহারে তাকে যথেষ্ট বিচক্ষণ মনে হয়। এসবের মাধ্যমে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে আসমান? শুধুমাত্র খুনই নয়, তার খুনের ধরন অতিরিক্ত পাশবিক। এহেন বর্বরতার কারণ রোজা মিলিয়ে উঠতে পারল না। আসমান তার কাছে বরাবরের মতোই এক অধরা রহস্য হয়েই রইল। ঠিক কতক্ষণ রোজা অপেক্ষা করছে হিসাব নেই। হাতঘড়িতে বর্তমানে সময় দেখাচ্ছে ভোররাত 3:35। এর মাঝে এমন এক নির্জন স্থানে গাড়ির পাশে দাঁড়িয়ে একলা রোজা। তার সামনে খানিক অরণ্যর মতন জায়গা। তার ওপাশে খুব সম্ভবত আগে বসতি ছিল।
কোনো অবৈধ কারখানা। সেখানেই টেনে নিয়ে যাওয়া হয়েছে সান্দ্রকে। রোজা আসমানকে অনুসরণ করেনি। সে জানে আসমান কতটা নিষ্ঠুর রূপ ধারণ করতে সক্ষম। তার অস্তিত্বে সেই কদর্যতা পুনরায় উপলব্ধি করার প্রশ্নই জাগে না। অবশেষে রোজার অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটল। দূর থেকে হেঁটে আসতে দেখা গেল আসমানকে। তার অব্যয় অবলোকন করে কয়েক মুহূর্তের জন্য থমকে পড়ল রোজা। কালো লেদার জ্যাকেটে রক্তের ছাপ, হাতের গ্লাভস জোড়া পুরোটাই রক্তে চুপচুপ করছে। চাপাতি এবং ম্যাসিভ নাইফ দুটোই আলগোছে ঝুলছে। অবিশ্বাস্য হলেও সত্য, আসমানকে এমন রূপে পর্যবেক্ষণ করে রোজা আগের মতন হতবিহ্বল হয়ে উঠল না আর। এমনটাই সে আশা করেছিল। খুব একটা ব্যতিক্রম ঘটেনি। আসমান গাড়ির কাছে পৌঁছে নিজের গ্লাভস দুটো একটানে খুলে ফেলল। অস্ত্র আর গ্লাভস একটা প্যাকেটে ভরে গাড়ির বক্সে ফেলে রাখল। রোজা নিঃশব্দে তাকিয়ে দেখল শুধু তার কার্যক্রম। একটা পানির বোতল বের করে রোজার দিকে এগিয়ে দিল আসমান। কিছুটা দ্বিধান্বিত হয়ে সে সেটা হাতে নিল। ইশারায় বুঝল কী করতে হবে। পানির বোতল খুলে পানি ঢালতেই আসমান নিজের হাত জোড়া থেকে রক্ত ধুয়ে নিল। রোজা বোতলের মুখ বন্ধ করতে করতে সে কোমরে হাত দিয়ে চারিপাশে তাকালো, যেন কি এক চিন্তায় আছে। সান্দ্র, মিনমিন করে বলে উঠল রোজা। যদিও আসমান তাকে কী পরিণতি দান করেছে জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। তবুও অস্বস্তিকর পরিবেশটা কাটাতে চাইছে সে। আসমান রোজার দিকে ফিরল না, চেয়ে থাকলো আকাশের দিকে। তারপর হঠাৎ বলল, আপাতত বেঁচে আছে, খুব বেশিক্ষণ থাকবে না, ধুকে ধুকে নিঃশেষ হবে। প্রথমবারের মতন আসমানের কণ্ঠে এক ধরনের তৃপ্তি প্রকাশ পেল। নাকি রোজার ভুল ধারণা? একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আসমানের সঙ্গে এই পথে আসার সময় যতটুকু বুঝতে পেরেছে সে, এই জায়গাটি অত্যন্ত নির্জন এবং এক কথায় পরিত্যক্ত। বিশেষ করে একটা ভৌতিক কাহিনী প্রচলিত রয়েছে এই এলাকাকে ঘিরে। মানুষের আনাগোনা নেই বললেই চলে। কেউ ভুলক্রমে এলেও জঙ্গলের ওপাশের কারখানায় কোনোদিন হানা দেওয়ার সাহস করবে না। সান্দ্রর মৃতদেহ গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে, কেউ টেরও পাবে না। কি মর্মান্তিক মৃত্যু! আসমান পিছনে ফেরায় রোজা নিজের চিন্তা থেকে বাস্তবে পদার্পণ করল। পিশাচটির মৃদু কণ্ঠস্বর ধ্বনিত হলো তার কানে। গুড জব টুডে। রোজার চোয়াল ঝুলে পড়ল। নিজের শ্রবণেন্দ্রিয়কে সে বিশ্বাস করতে পারল না। আসমান কি এইমাত্র তার প্রশংসা করল? সে কি আদৌ ঠিক শুনেছে? সে যাই হোক, তাতে তার হঠাৎ করে এতটা ভালো লাগছে কেন? কি আশ্চর্য! এই দানবের প্রশংসা আবার হৃদয়ে ভালো লাগা সৃষ্টির কারণ হতে পারে নাকি? হঠাৎ দমকা হাওয়ায় শিউরে উঠল রোজা। স্মরণ হলো যে তার বাহুজোড়া উন্মুক্ত। তাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোজা নিজের শাড়ির আঁচলটি টেনে নিতে নিতে আসমান এগোলো। হতবম্ব হয়ে রোজা খেয়াল করল আসমান নিজের জ্যাকেটের চেইনে হাত দিয়েছে। 1 মিনিট, এই ছেলে কি এখন তাকে নিজের জ্যাকেট ধার দেবে? ঠিক সিনেমা কিংবা ড্রামা সিরিজের নায়কদের মতন। রোজার হৃদস্পন্দন থমকে পড়ল। যদিও জ্যাকেটে শুষ্ক রক্তছোপ লেগে আছে, তা যদি আসমান নিজে রোজার শরীরে জড়িয়ে দেয় তাহলে তা উপেক্ষা করা কি সম্ভব হবে তার পক্ষে? জ্যাকেটটা অর্ধেক খুলে নিজের বাহু নাড়াচাড়া করল আসমান। গরম লাগছে তার। শীতল বায়ু প্রবেশের জন্য গলা উন্মুক্ত করে দিয়েছে। রোজা ফ্যালফ্যাল করে চেয়ে রইল দৃশ্যটির দিকে। এতক্ষণ কী ভাবছিল সে? কী আশা করছিল? নির্ঘাত তার মাথা খারাপ হয়ে গিয়েছে। ঠাস করে নিজের কপালে চাপড় বসালো সে। আসমান রোজার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই বিব্রত বোধ করে নিজের দৃষ্টি সরিয়ে নিল রোজা।
কণ্ঠ পরিষ্কার করে বলল, এখন নিশ্চয়ই বাড়িতে ফিরব। দয়া করে বলবেন না আর কোনো কাজ আছে। বাসায় ফিরব বলেই ড্রাইভিং সিটের দিকে এগোলো আসমান। রোজা প্যাসেঞ্জার সিটের দখল নিতে নিতে সেই ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় দিতেই মৃদু গর্জন করে চালু হয়ে গেল দ্রুতগতির ৩০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। আসমান স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করতেই নিজের আসনে বসে অন্যমনস্ক হয়ে রোজা ভাবল, কি অবলীলায় না সে আসমানের বাড়িকে বর্তমানে নিজের বাড়ি বলে আখ্যায়িত করে ফেলল। কপালে হাত ঠেকিয়ে একটা নিঃশ্বাস ফেলল রোজা। পরদিন সন্ধ্যা ৭টা ২০। ঘড়িতে সময় দেখে রোজা প্রথমে বিশ্বাসই করে উঠতে পারেনি যে এতটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে। আজ ভোর নাগাদ মার্বেলে ফিরে সোজা নিজের কক্ষে গিয়ে বিছানায় আছড়ে পড়েছিল রোজা। এরপর আর হুঁশ হয়নি। কিন্তু তাতে সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সে টেরটুকুও পেল না। এটা কেমন ব্যাপার? জীবনে প্রথম বোধহয় টানা এতটা দীর্ঘ সময় জুড়ে ঘুমিয়ে কাটিয়েছে সে। এর পেছনে অবশ্য কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, তার কক্ষের বিছানা বেশ আরামদায়ক। তার আগের চৌকি ছিল আরেক পরিবারের ব্যবহৃত কম দামে কেনা জিনিস। সামান্য নড়লেই এমন শব্দ করত যে তাতে নিদ্রায় বিপত্তি ঘটত। দ্বিতীয় কারণ, এই কারণটা একটু অদ্ভুত। আসমানের সঙ্গে প্রথম নিজের চিলেকোঠার ঘরে কাটানো রাতে রোজা এক বিন্দুও ঘুমাতে পারেনি। কিন্তু বর্তমানে তার বাড়িতে তারই নাকের ডগায় সে আয়েশে মুহূর্ত যাপন করছে। এর অর্থ হয়তো রোজা আসমানকে ধীরে ধীরে বিশ্বাস করতে আরম্ভ করেছে। যতই দানব পিশাচ হোক না কেন, রোজার সঙ্গে তার তো কোনো শত্রুতা নেই। প্রয়োজন না পড়লে কোনো প্রকার ক্ষতি করবে বলে মনে হয় না। ক্ষুধায় পেটে মোচড় দিয়ে উঠতেই রোজা কিচেনের দিকে এগোলো। এত সংকোচের বালাই করে লাভ নেই। সুবিশাল কিচেনে প্রবেশের পর প্রথম ৫ মিনিট রোজা শুধুমাত্র চারদিকে তাকিয়ে অতিবাহিত করল। ক্রিম শেডে আচ্ছাদিত সম্পূর্ণ কিচেন জুড়ে রয়েছে ক্যাবিনেট, দেয়ালে ঝুলন্ত প্রয়োজনীয় সামগ্রী রাখার তাক। ডিশওয়াশার, কফি মেশিন, ওভেন থেকে আরম্ভ করে রান্নার জন্য প্রয়োজনীয় প্রায় সকল বস্তুই উপস্থিত রয়েছে। এমন কিছু রয়েছে যাদের নাম পর্যন্ত রোজা জানে না। এই আসমান কি আদৌ রান্না করে? মনে তো হয় না। তাহলে এত জিনিস রাখার মানে কি? তার মতন ছেলেরা গ্রোসারি স্টোর থেকে কেনা প্যাকেটজাত খাবার কিংবা ইনস্ট্যান্ট নুডলসের উপর ভর করে চলবে, এমনটাই স্বাভাবিক ধারণা ভেবে রোজা ফ্রিজের দিকে গেল। নিশ্চিত ক্যানফুড না হয় চকলেট জাতীয় কিছু পেয়েই যাবে। এমন আশা নিয়ে ফ্রিজের দরজা খুলে রোজা বরফের মতন জমে গেল। এ কি, সে কি ভুল দেখছে? সম্পূর্ণ ফ্রিজের তাক জুড়ে সজ্জিত রয়েছে শাকসবজি এবং তাজা ফলমূল। ফ্রিজিং সেকশনে ক্যানফুডের পরিবর্তে রয়েছে মাছ মাংসের প্যাকেট। আদা রসুন বাটারও আলাদা জায়গা বিদ্যমান। রোজা হাঁ হয়ে তাকিয়ে রইল। এ কি, এই ছেলে রান্না করে খায় নাকি? অসম্ভব। নিশ্চয়ই রোজা এসেছে বলে কোনো এক সময় কিনে এনেছে। না হলে হয়তো সেই ২৬ তলার চারুলতা এসে রান্না করে দিয়ে যায়। তাই হবে। নিজের মনকে বুঝ দিয়ে যেই না ফ্রিজের দরজা আটকে পাশে ফিরল রোজা, অমনি বিপরীত প্রান্তে ক্যাবিনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আসমানকে খেয়াল করে আঁতকে উঠল সে। কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিল এমন অতর্কিত আগমনে। কিন্তু আসমান এলো কখন, রোজা অনুধাবনও করল না। রোজা বিব্রত বোধ করে সরে যেতেই আসমান এগিয়ে ফ্রিজ খুলল। নিচের চেম্বার থেকে একটা আপেল বের করে রোজার দিকে ছুঁড়ে দিল। আপাতত এটা খান, আমি কিছু রান্না করছি। আপেলটা ক্যাচ করে ফ্যাল করে আসমানের দিকে তাকিয়ে রইল রোজা। আপনি রান্না করবেন? আপনি নিজে?
রোজার প্রশ্নে আশেপাশে তাকালো আসমান। আমি ছাড়া আর কেউ আপনার সামনে আছে কি? না মানে? ঢোক গিলে চুপ করে গেল রোজা। আসমান তার প্রতি খুব একটা আগ্রহ প্রদর্শন করল না। পরিধানের হুডির উপর জড়িয়ে নিল কিচেন অ্যাপ্রন। হাতা গুটিয়ে উন্মুক্ত করে নিল লম্বাটে আঙুল সম্বলিত হাত জোড়া। অপরদিকে রোজা দেয়ালের ক্যাবিনেটের উপর নিজেকে টেনে তুলে আপেলে কামড় দিতে দিতে অত্যন্ত মনোযোগী ভঙ্গিতে আসমানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে লাগল, যেন এই ছেলে তার খাবারে কিছু উলটপালট মেশাতে না পারে। হ্যাঁ তাই। এমন নিবিড় পর্যবেক্ষণের এমন উদ্ভট অজুহাতই দাঁড় করালো রোজা। কী রাঁধবে এ ছেলে? মানুষের মাংসের বিরিয়ানি, রক্তের ড্রেসিংয়ের সালাদ, কিংবা হাড়গোড়ের নেহারি? মনে মনে বিনোদনের জন্য প্রস্তুত হলো রোজা, কিন্তু তাকে পুনরায় বিস্ময়ের সপ্তম পর্যায়ে ঠেলে দিল আসমান নামক এই পুরুষ। প্যাকেট থেকে স্পাগেটি বের করে সিদ্ধ হতে দিল আসমান। গাজর, ক্যাপসিকাম, মাশরুম এবং হোয়াইট অনিয়ন নিল ফ্রিজ থেকে। সিঙ্কে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিল সবজি। ছুরি তুলে চপিং বোর্ডের উপর পেঁয়াজ রেখে অভিজ্ঞ ভঙ্গিতে কাটতে লাগলো সে। কাঠের বোর্ডের টাকটাক শব্দ প্রতিধ্বনিত হতে থাকলো সমস্ত রান্নাঘর জুড়ে। রোজা শুধু নিষ্পলক চোখে দেখেই গেল, যেন ইউটিউব ভিডিওর কোনো শেপকে দেখছে সে। এমন অনুভূতি হচ্ছে তার,